জান, তুমি এত কিউট কেন? মন চাচ্ছে এখনই তোমায় গিলে ফেলি। উফ। হাতের মেহেদি ফু দিয়ে শুকানোর চেষ্টা করছিলাম। আচমকা এমন কথা কানে আসতেই থতমত খেয়ে চোখ বড় বড় করে পিছে ফিরলাম। পিছে ফিরে দেখি নিহান ভাই কিছুটা দূরত্ব বজায় রেখে কার সাথে যেন ফোনে কথা বলছে, কিন্তু তখনকার মতো চেঁচিয়ে না। আমি কনফিউশনে পড়ে গেলাম। এই ভেবে নিহান ভাইগুলা কাকে বলল? এখনো আমার গলা শুকিয়ে আসছে। আচ্ছা, নিহান ভাই তো ফোনে কথা বলছে, এর মানে কি সে ফোনের ওপাশে থাকা মানুষটাকে বলল? কিন্তু আমি যতদূর জানি নিহান ভাইয়ের গার্লফ্রেন্ড নেই। না, আর ভাবতে পারছি না। সোজা নিহান ভাইয়ের সামনে গিয়ে দাঁড়ালাম। ভাইয়া ফোনে কথা বলতে বলতেই আমার দিকে তাকালো, কিন্তু সে কি কোনোদিন আমার দিকে স্বাভাবিক দৃষ্টিতে তাকাতে পারে? একদম না। প্রতিবারের মতোই রাগী দৃষ্টি নিক্ষেপ করলো। আমি প্রথমে কিছু বললাম না, কারণ সে কথা বলছে। যতই হোক, নেতা বলে কথা, জরুরি কলও হতে পারে। নিহান ভাইয়া পরে কথা বলছি বলে ফোন পকেটে রাখলো। তারপর আমার দিকে একই দৃষ্টি দিয়ে বলে, কি সমস্যা? সঙ্গের মতন এভাবে তাকিয়ে আছিস কেন? তুমি জান কাকে বললা? হোয়াট? আমি আবার কাকে এসব বলবো? আমি স্পষ্ট শুনেছি তুমিই বলেছ। খাবি এক চর। জেগে জেগে এত স্বপ্ন দেখলে বেশিই শুনবি। আমি আবার কাকে বলবো এসব আজাইরা? যা এখান থেকে। শুধু শুধু আলতু ফালতু বকবক ছাড়া কিছু পারিস না? নাহিদার কাছে যায়। এখানে কি তোর? ধমক দিয়ে কথাগুলো বলল নিহান ভাইয়া। নিহান ভাইয়ার ধমকে আমার বাঘের মতো সাবাসী যেন ফুস হয়ে গেল। মাথা নিচু করে হাত দুটো ধুতে আগে ওয়াশরুমে চলে গেলাম। আজ নাহিদার জন্মদিন। নাহিদা নিহান এবং নিবিড় ভাইয়ার একমাত্র আদরের বোন এবং আমার বেস্টি। নাহিদাদের সাথে আমাদের ঠিক কী সম্পর্ক তা আমি ঠিক বুঝি না, তবে এইটুকু জানি আমার বাবা আর নিহান ভাইয়ের বাবা নাকি কাছের বন্ধু ছিল। যাই হোক, আগে আমার পরিচয় দিচ্ছি। আমি নাফিহা শিফা। নাহিদা এবং আমার নাম প্রায় একই রকম। মা এবং ছোট বোনকে নিয়ে আমার পরিবার। আমি অনার্স 3য় বর্ষে পড়ছি। ছোট বোন যিনি এবার এসএসসি দিবে। আর আমার বাবা ছিলেন একজন মাফিয়া। তিনি বেঁচে আছে নাকি মারা গেছে তা নিয়ে আমি কনফিউজড। আমার হিসাবে তিনি মারা গেছেন। যদি বেঁচে থাকতেন তাহলে এত বছরে একবার হলেও খবর নিতেন। সে যাই হোক, আমি তাকে মৃত ভেবেই বড় হয়েছি। বাবার প্রতি রয়েছে আমার চাপা ক্ষোভ, যে আমি কাউকেই বুঝতে দেই না। আর নিহান ভাইয়া, উনি নাহিদার বড় ভাই। সেই সুবাদে মা আমাকে তাকে ভাইয়া বলে ডাকতে বলেছে। নিহান ভাই একজন পলিটিশিয়ান, তাই তার ভাবগতি কেমন হতে পারে তা না হয় নাই বা বললাম। লম্বা, ফিটফাট, দেখতেও মাশাল্লাহ। কিন্তু ওই যে একটাই সমস্যা, এর রাগ সব সময় নাকের ডগায় ডগায় থাকে, আর যে কোনো মুহূর্তেই বোমা ফাটাবে। আমি বুঝি না এই পলিটিশিয়ানদের, নিহান ভাইটারে তো রাগ কই থেকে আসে? আমার সাথে তার আচরণ তো মাশাল্লাহ, সব সময় ধমকের উপর রাখবে। এই কর, সেই কর, চুল কর, অসহ্য। দেখলেন না কিছুক্ষণ আগের কাহিনী? তবে নিবিড় ভাইয়া ভালো আছে। উনি নিহান ভাইয়ার ছোট। ডিগ্রির পড়াশোনা প্রায় শেষ বললেই চলে। এবার ফাইনাল এক্সাম দিচ্ছে উনি। আর নাহিদা, সে আমার কলিজার টুকরা বেস্টু। আমি আর সে একই ভার্সিটির একই ডিপার্টমেন্টে পড়ছি। ওদের পরিবারের সাথে আমাদের বেশ ভাব আছে। ওয়াশরুমে গিয়ে হাত ভালোভাবে ধুয়ে টিস্যু দিয়ে ভেজা হাত জোড়া মুছে নিলাম। জন্মদিনে কোনো এলিয়ান মেহেদি দেয় বুঝি না বাবা। জন্মদিনে কোন এলিয়ান মেহেদি দেয় বুঝি না বাবা। বুঝলাম নাহিদার মাথায় ভূত চেপেছে, তাই মেহেদি ডিজাইনারকে দিয়ে মেহেদি দেওয়াইছে। তাই বলে আমাকে এসবের মাঝে টানবে কেন? অদ্ভুত। মেহেদি দিয়েছে তো দিয়েছে, এত গর্জিয়াস। আমার হাতের এক বিন্দু জায়গা খালি রাখলো না। হলরুমে চলে আসলাম। হলরুমে অনেক অনেক মানুষ, হবারই কথা। যতই হোক, নেতার একমাত্র বোনের জন্মদিন বলে কথা, তাই সব কিছু একটু বেশি বেশি। প্রেসের লোকজনরাও আছে, সাথে আরও কত নামি নামি মানুষজন। এসব বরাবরই বিরক্ত লাগে আমার, তবুও কিছু করার নেই। একাকিত্ব কাটাতে এই মুহূর্তে আমার হিতকে প্রয়োজন। তাই এই ভেজালের মাঝেই তাকেই খুঁজে চলেছি। মা আর জিনিয়াটাও আসেনি। জিনিয়ার নাকি কাল পরীক্ষা আছে, আর মাও নাকি কিছুটা অসুস্থ বোধ করছে। কিন্তু আমার তো কোনোটাই নেই, তাই আমাকেই আসতে হলো। কেন যে এলাম এখানে ভাবতেই রাগ লাগছে। আজ আবার ওই সিংহটায় আমাকে ধমকাইছে। এর কি জন্মের পর মধু খাওয়াই নাই? এত কিসের দাপট তার, যত সব। এসব ভাবতে ভাবতেই নাহিদাকে পেয়ে গেলাম। নাহিদার সাথে অনেকক্ষণ কথা বললাম।
শেষে খেয়ে দিয়ে তাদের বুঝিয়ে শুনিয়ে চলে এসেছি। ভাগ্যিস নিহান ভাইয়া অথবা নিবিড় ভাইয়া আশেপাশে ছিল না, নয়তো দুজনের যে কোনো একজনই আমাকে বাসায় রেখে আসতো, কিন্তু আমি তা একদমই চাইনি। নিবিড় ভাইয়াকে খারাপ লাগে না, কিন্তু আমি নিশ্চিত ছিলাম ওই নেতা সাহেব আরেক দফা বকাঝকা করবে। এসব ভাবতে ভাবতে হেঁটে চলেছি। রাত আনুমানিক 12:15 মতো বাজছে। বেরিয়েছি 11টার দিকে। সিএনজি বা ট্যাক্সি কোনোটাই পেলাম না, তাই আর কি করার, হেঁটেই যাচ্ছি। এই সিএনজি চক্করে আমার 1 ঘন্টা ভেসে চলে গেল। কাল আবার ক্লাস, তারপর টিউশন। বাসায় পৌঁছাতে আরও 15 মিনিটের মতো লাগবে। চারিপাশে শুনশান নীরবতা, দূর দূরান্তে কোনো কাকপক্ষীও নেই। কিছুক্ষণ পর পর ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। ল্যাম্পপোস্টের কৃত্রিম আলোতে রাস্তাটা কেমন হলদেটে রূপ ধারণ করেছে। কিছুক্ষণ পর পর ভো ভো করে কয়েকটা প্রাইভেট কার বা ট্রাক চলে যাচ্ছে। চারিপাশে তাকাতে তাকাতে হাঁটছিলাম। হুট করেই কেমন মুষলধারে বৃষ্টি নেমে যায়। জলদি করে নিজের সাইড ব্যাগটা মাথায় দিয়ে দৌড়ে একটা দোকানের সামনে এসে দাঁড়ালাম। যা বৃষ্টি পড়ছে, 2 মিনিটে কাক ভেজা হয়ে যাব। আর এখন তো প্রায় অর্ধেক ভিজেই গিয়েছি। জলদি করে ব্যাগ থেকে রুমাল বের করে মাথা মুছতে লাগলাম। বৃষ্টিতে ভিজলেই আমার এমনিতেই জ্বর বাঁধে, আর এখন জ্বর বাঁধাতেও চাই না। এই মাসের মাঝের দিকে এমন জ্বর গেছে বিছানা থেকে উঠতে পারিনি। সাথে আমার টিউশন আর ক্লাসগুলো মিস গেছে। আমি চাই না আর মিস হোক। টিউশনি করে সংসার চালানোর চেষ্টা করি, কিন্তু মাস শেষে কে যে মোটা অঙ্কের টাকা পাঠায় আমার অজানা। তবে আমি মাকে ভুলেও সেই টাকা খরচ করতে দেই না। আমার ভার্সিটির আর জিনিয়ার স্কুল ফিও কে যেন পে করে দেয়। আমি জানি না কে এমন দয়া দেখাচ্ছে আমাদের উপর। এই অজানা লোককে পেলে আমি আমার আর জিনিয়ার ফিয়ের টাকাটা সহ এতদিনের পাঠানোর সব টাকা ফেরত দিয়ে দিব। আমি চাই না আমি বা আমার পরিবার কারো দয়ায় বেঁচে থাকুক। তাই কষ্ট করে হলেও নিজে কয়েকটা টিউশনি করে সংসার চালায়। মা এতে প্রচুর বিরক্ত বোধ করে এবং চটে যায়। আমার ভাবনার মাঝে এই বৃষ্টিতেই কোথা থেকে এক লোক এসে আমার গলা চেপে ধরল। আমি চোখ বড় বড় করে লোকটার দিকে তাকালাম। লোকটার মুখমণ্ডল দেখতে পাচ্ছি না, তার কালো মুখোশটার জন্যে। ঘন ঘন নিঃশ্বাস ফেলছে নাফিয়া, তার দম যেন আটকে আসছে। সামনে থাকা লোকটা যেন আজ তাকে গলা টিপেই মেরে দম নেবে। নাফিয়া কাশছে অনবরত এবং এই মুখোশধারী লোকের হাত থেকে নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করে চলেছে। বৃষ্টিতে ভিজে ছিপছিপে হয়ে গেছে নাফিয়া, ভিজে রীতি মতন কাঁপছে নাফিয়া। আর সেখানে তার সামনে থাকা লোকটি শক্ত করে তার গলা টিপে ধরেছে। শেষে নাফিয়া নিজেকে ছাড়াতে না পেরে লোকটির পশ্চাৎ দেশে দিল কষে লাথি। লোকটির সাথে সাথে আউচ করে সরে গেল। আমি গলায় হাত দিয়ে কাশতে কাশতে বসে পড়লাম। অতিরিক্ত ভেজার ফলে আমার সব কিছু ঝাপসা হয়ে আসছে। মাথা যেন প্রচণ্ড রকমের ব্যথা করছে এবং ঘুরছে। আমি পারছি না এখান থেকে ছুটে পালাতে। বলা যায় সেই শক্তিটাই পাচ্ছি না। লোকটা লেংড়িয়ে হাঁটতে হাঁটতে আবারও আমার দিকে এগোচ্ছে। আধো আধো চোখ মেলে শুধু এইটুকুই দেখতে পারছি। হুট করে কে যেন তার পিছে থেকে লোকটাকে ছুরিকাঘাত করে, এমনকি গলায়ও কয়েকটা টান দেয়। লোকটার আর্তচিৎকার আমার কান অব্দি পৌঁছালো। সেই বিভৎস দৃশ্য সহ্য করতে না পেরে তৎক্ষণাৎ জ্ঞান হারালাম। এরপর কিছু মনে নেই। চোখ মেলে তাকে নিজেকে নিজের রুমেই আবিষ্কার করলাম। চোখ দুটো আগুনের ন্যায় আমার গরম হয়ে আছে। হয়তো জ্বরের কারণে এমন লাগছে। রাতের কথা মনে হতেই শিউরে উঠলাম। জীবনে প্রথম মনে হয় এমন বিভৎস খুন দেখেছি। কিন্তু 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 আমি তো রাস্তার ফুটপাতে পড়েছিলাম। আমি আমার বাসায় আসলাম কি করে? শোয়া অবস্থাতে নিজের ডান হাত কপালে রাখলাম। জ্বর আছে, তবে বেশিও না আবার কমও না। চিন্তায় চিন্তায় যেন আমার মাথা ফেটে যাচ্ছে। কে নিয়ে আসলো আমায় বাসাতে? এমন সময় মা রুমে ঢুকলো, হাতে একটা মাঝারি সাইজের মেলামাইনের বল নিয়ে। আমি চোখ দুটো ছোট ছোট করে মায়ের দিকে তাকিয়ে আছি। আমার জ্ঞান ফিরেছে দেখে কোনো কিছুই বললেন না। মা সবসময় কেমন গম্ভীর টাইপ। মা আগে এমন ছিলেন না। বাবার চলে যাওয়াতে সে একজন কঠিন নারী হয়ে উঠেছেন। মা কঠিন না হলে হয়তো আমরা 2 বোন সহ পরিবার পুরোই বৃথা হতো। আমরাও ধরাছোঁয়ার বাইরে চলে যেতাম। আমাদের কঠিন সময়ে মায়ের গাইড করা আমি কখনোই ভুলতে পারবো না। মায়ের এই কঠোরতাকে আমি ভীষণ শ্রদ্ধা করি। মা আগে একটা গার্মেন্টসে চাকরি করত, কিন্তু হুট করে সেই গার্মেন্টসের কাজ বন্ধ করে দেয়। কিন্তু কেন সে বলেনি, শুধু এইটুকুই বলতো তার কষ্ট করে আর সংসার চালানো লাগবে না, সংসার তার আপন গতিতেই চলবে। মায়ের কথা আমি সেদিনও বুঝতে পারিনি, বলা যায় বোঝার মতো অবস্থাও ছিল না। কিন্তু এখন বুঝি কেন মা এসব বলছে। সে অচেনা লোকটা যে মাকে মাসে মাসে টাকা দেয়, এজন্যই সে নিশ্চিন্ত হয়েছে। সে যাকে,
এসব বুঝতে পারার পর মাকে সেই সব টাকা ছুঁয়েও দেখতে দেয়নি। মা আমার মাথার কাছে বসে আমার কপালে হাত রেখে জ্বর চেক করলো। আমি আগের মতোই নিশ্চুপ হয়ে আছি। মা অতি যত্নে জলপট্টি দিতে ব্যস্ত। আস্তে করে জিজ্ঞাসা করলাম, আম্মু আমি বাসায় আসলাম কি করে? আমি তো... নিহান নিয়ে এসেছে। তুই নাকি বৃষ্টির মাঝে রাস্তার ফুটপাতে পড়েছিলি। গম্ভীর হয়ে কথাগুলো বলল মা। আমি সেই ঘটনা বলতে গিয়েও বলতে পারলাম না। ভেতরে ভেতরে প্রস্তুতি নিয়ে চলেছি মায়ের বোম ফাটানো হজম করার জন্যে। কারেক্ট টাইমে মা আবার বলা শুরু করলো, এত পাকামো করতে কে বলেছিল তোকে? রাত করে একা একটা মেয়ে হয়ে কিনা বেরিয়ে গেলি? সামান্য মাথা ঘামিয়ে ভাবলি না রাস্তাঘাটের বিপদ আপদের কথা? সেই ঠিকই অঘটন ঘটালি। আর জীবনে একা বেরিয়ে দেখিস, তোর পা ভেঙে ঘরে বসায় রাখবো। মায়ের ভাষণে হঠাৎ ক্লাস এবং টিউশনির কথা মাথায় আসতেই মাকে অস্ফুট স্বরে জিজ্ঞাসা করলাম, আম্মু এখন কয়টা বাজে? 11:19। মায়ের কথায় লাফ দিয়ে উঠে বসলাম। বসে থাকায় জ্বরে মাথা প্রচণ্ড রকম ব্যথা করছে। মা এবার ধমক দিয়ে বলে, কি হলো, লাফ দিয়ে উঠলি কেন? আরও জ্বর বাঁধাতে চাস? চুপ করে শুয়ে থাক। আমি ব্যাচের পোলাপানদের ফোন করে তোর অসুস্থতার কথা জানিয়ে দিয়েছি, আর ভার্সিটিতেও। এ তুমি কি করলে মা? আমি তো... চুপ, একদম চুপ করে বসে থাক। তোরে কে বলেছে আমার সংসারের জন্য দিন রাত খেটে মরতে? আমাদের সংসারের এত অভাব পড়েনি। তোর বাবা যথেষ্ট আয় করে রেখে গেছে আমাদের জন্য। তাহলে মাসে মাসে এত টাকা কই থেকে আসে? মা খানিক সময়ের জন্য চুপ করে রইল। তারপর কিছু না বলেই রুম থেকে বেরিয়ে গেল। আমি কিছু না ভেবে আস্তে আস্তে বিছানা থেকে নেমে ওয়াশরুমের দিকে এগিয়ে যেতে লাগলাম। মাথা প্রচণ্ড ভার হয়ে আছে, যেন কেউ মাথার ভিতর পাথর ঢুকিয়ে দিয়েছে। ওয়াশরুমের আয়নায় গলার দিকে তাকিয়ে দেখি আঙ্গুলের ছাপ বসে গেছে। আমি চোখ বড় বড় করে দাগ দুটো ঢেকে ফেললাম চুল দিয়ে। মা জানলে কেলেঙ্কারি বেঁধে যাবে। আর লোকটাকেও কি ভয়ঙ্কর ভরে পেয়ে মারলো বাপরে! ভাবতেই কেমন গা গুলিয়ে আসে। কোনো রকমে ফ্রেশ হয়ে রুমে এসে দেখি নিহান ভাই আমার বিছানার উপর বসে আমার দিকেই তাকিয়ে। তার চোখ দেখে বুঝলাম সিংহ আবারও গর্জে উঠবে, তাই আগে ভাগে মানে কেটে পড়া ভালো ভেবেই এক দৌড় দিতে গিয়ে পিছলা খেয়ে পড়ে যেতে নিলাম। অমনি কেউ ধরে ফেলে। উপরে চোখ বড় বড় করে তাকিয়ে দেখি নিহান ভাই ধরে আছে। তার চোখ দিয়ে যেন আগুনের ফুলকি বের হচ্ছে। এই মেয়ে, তুই কি অলিম্পিকে নেমেছিস? আমাকে দেখলে তোর এত দৌড়াদৌড়ি কেন? হ্যাঁ, এই জ্বর বাঁধিয়ে পড়ে গেলে তো কোমরটাকে ভেঙে পাঠাতি। ধমকের সুরে কথাগুলো বলল নিহান। আমি ভয়ে কাচুমাচু হয়ে সোজা হয়ে দাঁড়ালাম, কিছু বললাম না। আমাকে চুপ থাকতে দেখে নিহান ভাই চেঁচিয়ে বলে, কথা কি কান দিয়ে ঢুকে না? চুপ করাচ্ছিস কেন? কিছু বল। ভয়ে কেঁপে উঠে কাপা গলায় বলি, কি বলবো? কিছু বললেই তো আপনি গন্ডারের মতো চিল্লান। আপনি তো আবার আমাকে দুই চোখে সহ্যই করতে পারেন না। হ্যাঁ, পারি না সহ্য করতে, কারণ তুই কোনো কালেই আমার কথা মতো চলিস না। যদি চলতি তাহলে বিছানায় আবার লেপ্টে থাকতি না। হয়েছে, রাখেন আপনার ভাষণ। আপনার ভাষণে আমার কান মনে হচ্ছে ভেড়ার মতো ভ্যাঁ ভ্যাঁ করছে। এখন সামনে থেকে যান, আমাকে রেস্ট নিতে দিন, হিটলার একটা। মনে মনেই কথাগুলো বললাম, কিন্তু আফসোস আজ অব্দি সামনাসামনি বলতে পারলাম না। একে এত ভয় লাগে কেন? আমি একজন মাফিয়ার মেয়ে, কোথায় আমার সাহসের ভান্ডার থাকবে সেখানে কিনা এই সিংহটাকে দেখে আমি মুচি বিড়ালের মতন হয়ে যাই। অদ্ভুত বিষয়। নাহিদার রুমে আসতেই নিহান রুম থেকে বেরিয়ে গেল। আমি যেন হাফ ছেড়ে বাঁচলাম। হিত আমাকে ধরে ধরে বিছানায় নিয়ে বসিয়ে দিল। কিছুক্ষণ পর মা এসে খাবার দিয়ে চলে গেল। যাওয়ার আগে হিত মাকে জিজ্ঞাসা করেছিল নিহান ভাই আছে নাকি চলে গেছে। তোর ভাই কি কোনোদিন আমার বাসায় বসেছে? নিহান আসাতে চটপট 1 কাপ চাও বানিয়ে ফেলেছিলাম। ডাইনিং রুমে এসে দেখি মেন দরজা দিয়ে হন হন করে বেরিয়ে যাচ্ছে। মায়ের কথায় নাহিদা আর উত্তরে কিছু বলেনি। মাও নাহিদার উত্তরের অপেক্ষা না করে আগেই রুম থেকে বেরিয়ে গেছে। আমি স্যুপ খেতে খেতে হিতকে বললাম, হুট করে আমার বাসায় ভাই বোন একসাথে উদয় হলি কি করে? ভাইয়ার মুখে তোর কথা শুনে আমার খারাপ লাগছিল, তাই চলে আসলাম। একাই আসতাম, কিন্তু ভাইয়া নাকি এদিকে কাজ ছিল, তাই ড্রপ করে দিয়ে গেছে। ও আচ্ছা, ক্লাসে যাসনি? আমি আবার ক্লাস? কাল পার্টি থাকায় অনেকক্ষণ রাত জাগতে হয়েছে, তাই পরে পরে ঘুমিয়েছি। যাই হোক, এখন তুই বল, তোর কি অবস্থা? জ্বর কমেছে?
হ্যাঁ, সামান্য। আরে প্রবলেম নাই, আমি তোর সাথে থাকলে জ্বর দৌড়ে পালাবে। হিদের কথায় আমি হেসে দিলাম। তারপরে আবার খাবারে মনোযোগ দিলাম। আমাকে খেতে দেখে হিদ বলল, আচ্ছা নাফি, আমি যাই, দেখি জিনে এসেছে কিনা। আজ নাকি ওর পরীক্ষা ছিল, পরীক্ষা থাকলে তো তাড়াতাড়ি ফেরার কথা। একটায় পরীক্ষার হল থেকে বের হবে, এখন তো মাত্র মনে হয় 12টাও বাজেনি। আমার কথায় হিদ তার হাত ঘড়ির দিকে তাকালো এবং বুঝলো আমার কথাই ঠিক। আধা ঘন্টা ধরে বকবক করলাম। একসময় হিদ আমার ফোন ওর হাতে নিল। ফোন ওপেন বাটন চাপতেই এক ফকফকা কিউট বিড়ালের ছবি দেখতে পেল সে। হিদ হিহি করে হেসে দিয়ে বলে, সত্যি বোন, এতদিন তোর মনে মনে বিড়াল ছিল, এখন ফোনের ওয়ালপেপারেও। তুই এত বিড়াল পাগলি কেমনে হইলি রে বল তো? আমি হিদের হাসি দেখে মুখ বাঁকা করলাম। মুখ বাঁকা করেই বললাম, আমার বিড়ালের শখ, তাই আমার মন, ওয়ালপেপার, কিডনি, লিভার সব জায়গাতেই বিড়াল থাকবে। তোর কি? তাহলে ভালো দেখে একটা বিড়াল কিনতেই পারিস। প্রাণী কিনতে কি সৃষ্টিকর্তা এসব বানিয়েছে? আমার বিড়ালের শখ আছে বটে, তবে কখনো কিনে টাকা খরচ করব না। এই বিড়াল কেনার টাকা দিয়ে আমি 3 মাস আরামসে সংসার খরচ চালাতে পারবো। সরি বোন, সরি, মাফ কর রে, আমায় মাফ কর। আমি ভুলেই গিয়েছিলাম তুই কেমন কঠিন হিসাবি। যাই হোক, পেটে ইঁদুর দৌড়ায়, আমি যাই আন্টির কাছে। আমি হিদের হাত থেকে ফোনটা কেড়ে নিতে নিতে বলি, পান্তা ভাত অথবা চা ছাড়া কিছুই পাবি না। এর চেয়ে ভালো নিজের বাসায় গিয়ে রাজকীয় খাবার খাগিয়ে। বড়লোকের তো আবার গরিবের খাবার পেটে সয় না। আমি একটা কথা বুঝি না, আমি বাসায় আসলে তুই আমাকে এভাবে ভাগিয়ে দিস কেন? সারাক্ষণ বড়লোক বড়লোক করে খোটা দিস। বড়লোক বলে কি পান্তা ভাত আর মরিচ খেয়ে থাকতে পারবো না? আর একবারও যদি খোটা দেস, তোর এই খোঁচানি ছুটাতেই আমার ভাইকে ডাকবো। তোর ভাইরে বুঝে আমি ভয় পাই? যা, মন চাই গিয়ে বল। আমার কথাটাকে হিত সিরিয়াসলি নিয়ে নিল। নিজের ব্যাগ থেকে ফোন করে ডায়াল করতে মনোযোগী হলো। আমি একটা শুকনো ঢোক গিলে হিদের হাত থেকে ফোনটা কেড়ে নিলাম। কি, এতক্ষণ তো খুব বলি তুই আমার ভাইকে ভয় পাস না, এখন তোর সাহস গেল কই? আমি তো এমনি বলেছিলাম। আচ্ছা যা, সরি সরি, আর বলতাম না। তাও প্লিজ তোর ওই হিটলার ভাইকে কিছু বলিস না। হিদ হাসতে হাসতে ওকে বলল। খাবারের জন্য মা ডাকতেই হিদ চলে গেল। হিদ চলে যেতেই আমি আয়নার সামনে দাঁড়িয়ে ফাউন্ডেশন দিয়ে গলায় থাকা আঙ্গুলের ছাপ দুটো আড়াল করার চেষ্টা করতে লাগলাম। অনেক ঘষাঘষির পর অবশেষে সফল হলাম। এরপর আর কিছু না ভেবে আস্তে ধীরে হেঁটে বাইরে চলে গেলাম। এখন জ্বর অনেকটাই কমেছে। স্যার, ম্যামকে যে খুন করতে গিয়েছিল তার নাম লতিফ, আর এই লতিফ ম্যামকে নয় অন্য কাউকে খুন করতে চেয়েছিল, কিন্তু ভুলবশত সে ম্যামকে টার্গেট করে ফেলে। লোকটাকে কে পাঠিয়েছিল জানতে পেরেছ? হ্যাঁ, তবে সে ম্যামকে মারতে চায়নি, চেয়েছিল আরেক মেয়েকে। সেই মেয়ে নাকি তাকে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করেছিল। সে সহ্য করতে না পেয়ে লোক লাগিয়ে মারতে পাঠাই, আর সেই মেয়েটা ম্যামের সেখানে দাঁড়াই প্রায় 5-6 মিনিট আগেই চলে গিয়েছিল। ও আচ্ছা। আপনি শুধু শুধুই তাকে মেরে ফেললেন। ম্যানেজারের কথায় অন্ধকারে বসা লোকটি বিকট শব্দের সাথে টেবিলে থাবা দেয় রাগে। তার রাগ দেখে ম্যানেজার থরথর করে কাঁপছে, সাথে নিজেকেও মনের মাঝে বকে চলেছে। অন্ধকারে বসা লোকটি নরম সুরেই বলল, আপনি এখন আসতে পারেন। ম্যানেজার যেন কোনো রকমে পালালো সেখান থেকে। লোকটি 2 গালে হাত দিয়ে হাসতে হাসতে বলে, হোক সে আমার জান পাখিকে মারতে চায়নি, অন্য কাউকে মারতে চেয়েছিল, তো অপরাধী তো অপরাধীই হয়। হোক ভুল বুঝে অথবা ভুল না বুঝে, আমার নাফিকে সে মারতে চেয়েছে। এত বড় সাহস! সেই লোক কি জানতো না যে আমি আমার নাফি জানের বিষাদময় প্রহর? আমি জানলে তার কি হাল করতে পারি? যাক, ব্যাপার না। আমি আমার জান পাখিকে সবসময় সেফ রাখবো ইনশাআল্লাহ। যেই তার দিকে চোখ তুলে তাকাবে, তাকেও সেই লোকটার মতো বলে নিজ গলায় হাত দিয়ে কেটে দেওয়ার ইশারা করে অট্ট হাসিতে ফেটে পড়ল। খেয়ে দিয়ে হিত বাসায় চলে যায়। তাকে বিদায় দিয়ে রুমে সবে এসে শুলাম, এমন সময় জিনিয়া রুমে ঢুকলো। তার হাতে একটা খামের মতো কিছু একটা দেখলাম আমি। খামটা চিনতে অসুবিধা হলো না আমার। নাড়াচাড়া দিয়ে সাথে সাথে উঠে বসলাম। জিনিয়া আমার দিকে এগিয়ে আসতে নিবে অমনি ওকে থামিয়ে বলি, মা দেখেনি তো এটা? কিছুটা ভয়ার্থ কণ্ঠে জিজ্ঞাসা করলাম। না দেখেনি, তুই এটা তোর কাছে রাখ, আমি ফ্রেশ হয়ে আসছি। বলেই জিনিয়া আমার হাতে চিঠিটা দিয়ে বেরিয়ে গেল। আমি কাপা কাপা হাতে চিঠিটার খাম পর্যবেক্ষণ করলাম। না, এবারও কিচ্ছু পেলাম না এই খামে।
এই চিঠিগুলো যে কোথা থেকে আসে কিছুই বুঝে উঠতে পারি না। প্রতিদিন ভোর 6টায় এই চিঠি আসবেই আসবে, কিন্তু কে পাঠায় কে জানে। আমি আবার নামাজ শেষে বাইরে হাঁটতে বের হই, দরজা খুললে প্রতিদিন এই চিঠি নিচে পড়ে থাকতে দেখব। আশ্চর্য, এ আবার কোন আশিক, কোন বিষাদময় প্রহর। ও হ্যাঁ, এই চিঠি শেষে এই চিঠির শেষে সবসময় লেখা থাকে তোমার বিষাদময় প্রহর। কে এই প্রহর? কেন আমাকে এমন চিঠি দেয়? কেন আমার সামনে আসে না? প্রায় বিরক্তি নিয়ে চিঠিটা খুললাম এবং পড়তে শুরু করলাম। চিঠিতে লেখা, প্রিয় মিষ্টি সকাল, শুভ সকাল আমার নাভি পাখি। জ্বর কমেছে? তোমার মেহেদিরাঙা হাত আমায় পাগল করে ফেলেছে। কবে পাবো তোমার সেই মেহেদিরাঙা নরম হাতের ছোঁয়া? কবে তোমার সামনে গিয়ে উঁচু গলায় বলবো অসম্ভব ভালোবাসি আমার নাফিজানকে? কিছুটা সময় তো অপেক্ষা করতেই হবে, কিন্তু এই অপেক্ষা শব্দটা আমার বিষিয়ে তুলেছে। কি করি? আচ্ছা যাই হোক, আর কখনো রাতে একা বের হবে না, বুঝলে? আর কালকে যে লোকটা তোমায় ছুঁয়েছে, তোমার গলায় দাগ বসিয়েছে, তাকে আমি খুব সুন্দর করে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছি, জানো না বিবেকি? তুমি তো জানবেই, কারণ তোমার সামনেই তাকে খতম করে দিয়েছি চিরজীবনের মতো। তোমাকে ছুঁয়েছে সে, তাকে ছেড়ে দেব? কখনোই না। এভাবে আমাদের মাঝে যেই আসবে তাকেই। আমি আর পড়তে পারলাম না, তার আগেই আমার হাত থেকে চিঠিটা পড়ে যায়। হাত পা কেমন থরথর করে কেঁপে চলেছে আমার। তাহলে লোকটা কি বিভৎসভাবে এই প্রহর খুন করেছে আমারই সামনে? এত ভয়ানক উনি? এবার বুঝলাম তার নামের পাশে এই বিষাদ শব্দটি কেন ব্যবহার করেন। ইস, কাল যদি চোখে ঝাপসা না দেখতাম, তাহলে কালকে এই প্রহর নামক বিষটাকে দেখতে পারতাম। আমিও দেখতে চাই এই মুগ্ধতার চিঠি লিখে কে। যদিও আমার কাছে বিরক্ত লাগে, তবে তার লেখাগুলোয় কিছুটা সাহিত্যিক ভাব আছে। কিন্তু আজ তো তার এমন রূপ দেখে আমি রীতিমতো ভয়ে কেঁপেই চলেছি। এই কোন ঝামেলা আমার জীবনে এন্ট্রি নিল? আমার ভাবনার মাঝে যিনি আমার রুমে চলে আসে, আমার পাশে বসতে বসতে বলে, আজ আমার পরীক্ষার জন্য সকাল সকাল কোচিংয়ে দৌড় দিতে হয়েছে। দরজা খুলতেই যখন চিঠিটা পেলাম, তখনই ঝটপট ব্যাগে ভরে ফেলি। তুইও অসুস্থ, তাই তোকে দেওয়ার সুযোগ ছিল না। ভাগ্যিস মা দেখেনি, না হলে তো কেলেঙ্কারি বেঁধে যেত। ভালো করেছিস, নিজের সাথে নিয়ে গেছিস। আর আম্মু কোথায়? মায়ের রুমে উকি দিয়ে দেখলাম ঘুমোচ্ছে, তাই কিছুটা সেফ। ইঞ্জিনিয়ার কথায় একটা দীর্ঘশ্বাস ছাড়লাম। তুই এত টেনসড কেন আপু? চিঠিটা পড়েছিস? কি লেখা ছিল আজকেও কি কবিতা? কিছু না, বাদ দে। ইনি এসব আজাইরা লেখালেখি ছাড়া আর কী বা করতে পারে? পুরো বিষয়টাই চেপে গেলাম জিনিয়ার থেকে। আমি চাই না এসব জেনে জিনিয়া কোনো চিন্তায় পড়ুক। এই জিনিয়া এমনিতেই সব কিছু নিয়ে একটু বেশি ভাবে এবং বুঝে। এমনি আর পরীক্ষা চলছে, এখন এসব শুনলে মাথায় পড়া না ঢুকে এসব নিয়ে দিনরাত পার করে দিবে। জিনিয়া আমার সাথে কিছুক্ষণ থেকে রুমে চলে গেল ঘুমাতে, আর আমি রেডি হয়ে টিউশনির জন্য বাড়ি থেকে বেরিয়ে গেলাম। সকালে অসুস্থতার জন্য ব্যাচ আর আরেকটা টিউশনি মিস গেছে। ব্যাচ নিয়ে চিন্তা নেই, কিন্তু সকালে টিউশনিটা এখন পড়াতে হবে। এখনও 2টা বাজেনি। রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতেই সেই ছাত্রীর মাকে ফোন করে জানিয়ে দিলাম এখন পড়াতে আসছে। ছাত্রীকে পড়িয়ে বের হতে হতে 3টা 5 বাজলো। সেই ছাত্রীর বাসা থেকে কিছুটা কাছেই আরেকজন স্টুডেন্টের বাসা, তাই জলদি জলদি পা চালিয়ে সেদিকেই ছুটলাম। এই স্টুডেন্ট 1.5 থেকে 2 ঘন্টা না পড়ালে তার মা ছাড়েই না, তাই তো প্রায় 5টা বেজে যায় ওদের পড়াতে পড়াতে। তবে 1.5-2 ঘন্টা হলেও ভালো বেতনও তারা দেয়, তাই তো বিনা দ্বিধায় রাজি হয়েছিলাম। টিউশনি সব কমপ্লিট করার পর ঘড়িতে দেখি 7টা বেজে গেছে। মা এতক্ষণে কতবার যে কল দিল হিসাব নেই। তার একটাই কথা, অসুস্থ শরীর নিয়ে কেন বের হয়েছে। আজ আমিও অত্যন্ত ক্লান্ত। সেই দুপুরবেলা খেয়ে দিয়ে বেরিয়েছি, এখন সন্ধ্যা হয়ে গেছে। তার উপর যা গরম, দম যেন বের হওয়ার উপক্রম, হাঁটারই শক্তি যেন পাচ্ছি না। তাই একটা টঙের বেঞ্চিতে বসে পড়লাম। আমাকে বসতে দেখে চাওয়ালা জিজ্ঞাসা করলো, চা বা অন্য কিছুই খাবেন না আফা? আমাকে বসতে দেখে চাওয়ালা জিজ্ঞেস করলো। আমি হাঁপাতে হাঁপাতে লোকটার দিকে তাকালাম। এখন চা খেলে মন্দ হতো না, শরীরটা কেমন ম্যাজ ম্যাজ করছে, কিন্তু আমার কাছে এখন শুধু বাসায় যাওয়ার জন্য রিক্সা ভাড়াটাই আছে। রিক্সা ছাড়া হেঁটে কিছুতেই বাসায় যেতে পারবো না, কারণ বাসা থেকে এখন অনেক দূরেই আছি। তার উপর আমার অসুস্থতা। আমি যেন দোটানায় পড়ে গেলাম, কি করব ভেবে পাচ্ছি না। ক্ষুধাও লেগেছে ভীষণ রকম। হঠাৎ পরিচিত কণ্ঠ শুনতে চোখ বড় বড় করে মাথা উঁচু করে তাকালাম। নিহান ভাইয়া। নিহান ভাইয়ের পিছে তার সৈন্যদল, মানে তার বডিগার্ডগণ। আমি এদিক সেদিক তাকালাম।
এদিকে তেমন একটা মানুষজন নেই। আমাকে এদিক সেদিক তাকাতে দেখে নিহান ভাই হুঙ্কার সুরে বলে, এদিক সেদিক কাকে খুঁজছিস? হ্যাঁ, কথা কি কানা যায় না? এই অসুস্থ শরীর নিয়ে এখানে কি করছিস? কার সাথে দেখা করতে এসেছিস? মুখ সামলে কথা বলুন, আমি টিউশনি করে বাড়ি ফিরছিলাম। ও রিয়েলি? এই টিউশনের ভূত তো দেখছি তোর মাথায় ভালোভাবে চেপেছে। তা কি কারণে এত টিউশনি করিস? হ্যাঁ, নিজের হাত খরচের জন্য? আমার পার্সোনাল লাইফ নিয়ে আপনাকে কিছু বলতে বাধ্য নয়, ওকে? এখান থেকে যান। আপনি আপনার সাথে কথা বলার মতো অবস্থা আমার নেই। নিহান ভাইয়া আমার সামনের বেঞ্চিতে শব্দ করে বসে পড়ল। এমন বিকট শব্দে আমার কলিজা কেঁপে উঠল। জলদি জলদি বুকে থুতু মারলাম। উফ, এভাবে কেউ বসে? আজীব। আমি যাব না, আমি এখানে তোর চোখের সামনেই বসে থাকবো। তোর কোনো সমস্যা? আসলে আমি ভুলেই গিয়েছিলাম, আমি একজন পিএইচডি প্রাপ্ত ঘাড়তারাকে এখান থেকে চলে যেতে বলেছিলাম। এ তো এ জীবনে আমার সাথে লাগা ছাড়া আর কিছু বলল না। কিন্তু আজ একটাই তফাৎ, এতদিন রেগে কথা বলতো আর আজ তেরামি করে কথা বলছে। ওনার এত গুণ দেখে আমি শিহরিত। এভাবে তাকিয়ে আছিস কেন? আমি জানি আমি দেখতে ভালো, তাই বলে এভাবে নজর দিবি? এত সাহস তোর? নজরে আমার কিছু হলে তোর চোখ একদম কেটে রেখে দিব। নিহান ভাইয়ের এমন কথা আমি থতমত খেয়ে ওনার দিক থেকে চোখ সরিয়ে ফেললাম। গাল দুটো জ্বলে উঠছে, কেন জানি না। গলাতে কোনো শব্দই বেরোচ্ছে না আমার। এই হিটলার তো আস্ত ফাজিল। মান ইজ্জত সব গেল আমার। কি করে তার বডিগার্ড এবং চাওয়ালার সামনে আমায় অপমান করলো। এর থেকে পালাতে উঠে দাঁড়াতে নিব, অমনি নিহান ভাইয়া আমার হাত ধরে বসিয়ে দিয়ে বলল, চাচা 2 কাপ গরম গরম স্পেশাল চা বানান তো। আমি অবাক হয়ে নিহান ভাইয়ের দিকে তাকালাম। নিহান ভাইয়ের কথায় চাওয়ালা চাচা আনন্দের সুরে বলে, নিশ্চয়ই আমাগো নিহান বাবা কইছে। তার কথা না রাখা উপায় আছে নাকি? খাড়াও বাবা, দিতাছি। আমি নিহান ভাইয়ার দিকে তাকালাম। ভাইয়া ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে চাওয়ালার দিকে তাকিয়েছিল। আমি তার দিকে তাকাতেই সেই হাসি নিয়ে আমার দিকে তাকালো। আমার বুকটা কেমন ধুপ করে উঠল, সাথে সাথে চোখ নামিয়ে ফেললাম। এই টংটা নিহান ভাইয়ের বডিগার্ড ঘিরে রেখেছে, তাই এখানে কি হচ্ছে বাইরে থেকে কেউ বুঝতে পারবে না, দেখতেও পারবে না। আমার কেমন দম বন্ধ লাগছে। আসলাম চিল করতে, আর এই হিটলার আমার চিল মুডে বাম হাত ঢুকিয়ে বসে আছে। আমার ভাবনার মাঝে হুট করে নিহান ভাইয়া তার ঠান্ডা হাত আমার কপালে রাখলো। তার ঠান্ডা হাতের স্পর্শে আমার শরীর কেঁপে উঠল। এই মাথা ফাটা গরমের মাঝেও ওনার হাত এমন ঠান্ডা কি করে আছে? নিশ্চয়ই এসির নিচে বসেছিল। হায় রে, বড় লোকি কারবার। আমি আমার হাত দিয়ে তার হাত আমার কপাল থেকে সরাতে চেয়েও পারলাম না। নিহান ভাই আমার কপাল থেকে হাত সরাতে সরাতে বলে, জ্বর নেই, কিন্তু আমি 100% শিওর তোর উইকনেস আছে। এই উইকনেস নিয়ে বাসা থেকে বের হয়েছিস কেন? এক কথা আমার বারবার বলতে ভালো লাগে না নিহান ভাইয়া। কয়বার বলবো আমার পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করবেন না? নিহান ভাইয়া কিছু বলল না, শুধু অদ্ভুতভাবে তাকিয়ে আছে। হঠাৎ ওনার মুখের ভাবভঙ্গি পরিবর্তন হয়ে চিরচেনা হিটলার রূপে ধারণ হলো। এমন চট দিব না তোর পার্সোনাল লাইফ বলা ফুটায় ফেলবো। আমাকে বোঝাতে আসছিস পার্সোনাল লাইফ? হ্যাঁ, এই নিহানকে খুব বড় হয়ে গেছিস, আমার থেকেও বড়। আর যদি দেখছি নিজের যত্ন না নিয়ে এই টিউশনের জন্য রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে, তাহলে তোকে তুলে এমন আছাড় মারবো জনমের মতো একদম টিউশনের ভূত মাথা থেকে নেমে যাবে। বেয়াদব মেয়ে কোথাকার। পুরোটা এমন ধমক দিয়ে বললেন আমার যেন রুহ কেঁপে উঠল। এটা কি স্বাদে আমি হিটলার বলি? চাওয়ালার চা বানানো শেষ হতে নিহান ভাইয়া গিয়ে তার থেকে চা রিসিভ করলো। আমার দিকে 1 কাপ চা এগিয়ে দিয়ে রাগী কণ্ঠে বলে, কোনো রকম কথা বা এক্সপ্লেনেশন না করে চুপচাপ খা, নয়তো এই গরম চা সহ চাওয়ালা চাচার পাতিলের গরম পানি তোর মাথায় ঢালবো। তুই তো ভালো করেই জানিস আমি কেমন ধরনের মানুষ। আমি ভয়ে কয়েকটা শুকনো ঢোক গিলে চাটা চুপচাপ কোনো রকম টু শব্দ না করে হাতে নিয়ে নিলাম। আমি যদি একজন বুদ্ধিমতী মেয়ে হয়ে থাকি তাহলে অবশ্যই এই বাঘের সাথে লাগতে যাব না। পাগলেও নিজের ভালোটা বুঝে। আমাকে চা দিয়ে নিহান ভাই আবারও আগের জায়গাতেই বসে পড়ল। আমি তার দিকে না থেকে চুপচাপ চাটা শেষ করলাম। আহ, কি শান্তি! এতক্ষণ যে এই সুখটার খুঁজেই ছিলাম। চা খেয়ে উঠতেই নিহান ভাইয়া টেনে টুনে আমাকে তার গাড়ির দিকে নিয়ে গেল। আমি এবারও কোনো কথা বললাম না, কারণ এই রাস্তাতে হিটলারের কথায় ইজ্জত হরণ হতে চায় না। বাসায় আসা অবধি গাড়িতে আমাদের মাঝে কোনো কথাই হলো না। আমাকে বাড়িতে নামিয়ে দিয়ে নিহান ভাইয়া সহ তার বডিগার্ডরা চলে গেল। ওনারা যেতেই হাফ ছেড়ে ভিতরের দিকে গেলাম।
এই যাত্রায় আজকের মতো বেঁচে গেছি, কিন্তু ভেতরে এসে মনে হলো না আমি বেঁচে ফিরেছি। মায়ের বকুনিতে আমার 1 ঘন্টা পার হলো। আমিও চুপচাপ মায়ের বকুনি হজম করে গেলাম। শেষে যখন বললাম নিহান ভাইয়া বাসায় দিয়ে গেছে, তখনই মায়ের বকা থামলো। আমি আবার নিজের রুমে যাওয়ার অনুমতি পেলাম। ফ্রেশ হয়ে খেতে এসে দেখি মা ভাত, আলু ভর্তা, সাঁচি শাক টেবিলে সাজিয়েছে। আমি কিছু না বলে খেতে বসে পড়লাম। এসবই আমাদের রেগুলার খাবার আইটেমে থাকে। জিনিয়া এসব খেতে কেমন বিরক্তি বোধ করে, তবুও কিছু বলে না। কিন্তু আমি বুঝি বোনটা কতদিন ভালো ভালো খাবার খায় না। আবার শুরু হলো মায়ের খেচানি। বাড়িতে এত এত টাকা আছে, অথচ আমাদের পান্তা ভাত খেয়ে দিন পার করতে হয়। ওই টাকা দিয়ে কিছু করলে আমরা নাকি অন্যের দয়ায় বেঁচে থাকবো, আর মেয়ে নাকি কোনোদিন দয়ার জিনিস নিবে না। তাই সে জ্বর গায়ে নিয়েই দুপুরবেলা বেরিয়েছে রাস্তায় রাস্তায় টিউশনি করতে। বড় মেয়ের তেরামির জন্য ছোট মেয়েটাও কষ্ট করছে। মায়ের কথাগুলো যেন আমার বুকে তীরের মতো বিঁধল। মা কি বোঝে না আমার কাছে আমার এবং আমার পরিবারের আত্মসম্মানটা কত বেশি? এত কষ্ট, এত পরিশ্রম শুধু আত্মসম্মানটাকে বজায় রাখতে করে আসছে। খাবার যেন গলা দিয়ে নামছে না, খিদেটাও যেন মরে গেছে। তার মানে তুমি বলছো আমরা আমাদের আত্মসম্মান বাজারের সস্তা জিনিসের মতো বিক্রি করব সামান্য কটা টাকার জন্যে? মা আমার কথায় খেকিয়ে উঠল। তোকে এতদিন কিছু না বলাই আমার ভুল হয়েছে। বেশি বড় হয়ে গেছিস, তাই না? খুব বেশি বড়াই, অহংকার তোর আত্মসম্মান নিয়ে। ওই টাকাগুলো কে পাঠায় জানিস? তোর জন্মদাতা বাবা। তোর বাবা টাকা পাঠায় প্রতি মাসে মাসে। সেখানে তুই আমাকে কোনো কিছু এক্সপ্লেন করতে না দিয়ে সারাক্ষণ এই দয়া দয়া বলে আমার কান খাচ্ছিস। আমি অবাক হয়ে মায়ের দিকে তাকালাম। তার মানে বাবা আমাদের প্রতি মাসে টাকা পাঠায়, কিন্তু মা আমাকে এতদিন কেন বললো না? আমি তো তোমাকে জিজ্ঞেস করতামই, তাও তো তুমি কিছু বলনি কোনোদিনও আমাকে। তবে কি করে বুঝবো যে বাবা টাকা পাঠায় আর বাবা না মারা গেছে? শেষের লাইনটা আমি মনের মাঝেই বললাম। বাবা মারা যাবার কথা মাকে বললে আমাকে থাপড়াবে, কারণ আমি যে মনের মাঝে বাবাকে মৃত ভেবে এসেছি এটা আমি ছাড়া কেউ জানে না। প্রয়োজন পড়েনি তাই বলিনি, কিন্তু এখন তো বলছি। কাল থেকে খবরদার কোনো রকম টিউশনি করবি না। আর যা টাকা আমাদের আছে তা থেকে এই বাড়িটাকে নতুন করে সাজাবো। নতুন ফার্নিচার সহ এসিও প্রতি রুমে রুমে লাগাবো। এটাই আমার শেষ এবং চূড়ান্ত সিদ্ধান্ত। মায়ের সিদ্ধান্তে আমি একটু শব্দও করলাম না। মায়ের কথায় জিনিয়ার মন যেন নেচে উঠল। সে খুশি মনে খাবারগুলো খেয়ে উঠে চলে গেল। মাও খেয়ে চলে গেলেন। আমিও খেয়ে সব রান্নাঘরে নিয়ে ধুয়ে পরিষ্কার করলাম। কাজ শেষে সব বাতি অফ করে নিজের রুমে চলে আসলাম। আজই আমার কষ্টের সমাপ্তি ঘটল। 2 বছর অনেক সংগ্রাম করতে হয়েছে আমাকে। এখন আমিও বাবার টাকায় বসে বসে খাবো, তবে সাময়িক সময়ের জন্যে। রাতে একজন স্টুডেন্ট যেটা সকালে পড়ায় সেটা বাদে সব জায়গায় মানা করে দিলাম টিউশনির জন্যে। ব্যাচও বাদ। সকালে টিউশনিটা রাখলাম সময় কাটানোর জন্যে। আর সব সময় তো টাকা মায়ের কাছ থেকে চাওয়া যাবে না, তাই হাত খরচের টাকা জমিয়ে রাখবো। পরের দিন প্রতিবারের মতোই ফজরের আজানে ঘুম ভেঙে গেল। জ্বর এখন নেই বললেই চলে। চোখ কচলাতে কচলাতে ওয়াশরুম গিয়ে অজু করে নিলাম। অজু করে রুমে এসে নামাজ শেষ করলাম। আজকে বাইরে বের হতে ইচ্ছে করছে না, তাই আগে গিয়ে নাস্তা বানানো শুরু করলাম। মা বা জিনিয়া এখনও ওঠেনি। রুটি বেলতে বেলতে খাবার টেবিলের সাথে দেয়ালে থাকা ছোট ঘড়িটার দিকে তাকালাম। সেটায় 6:07 বাজে। কি মনে করে রুটি বেলা বাদ দিয়ে দৌড় লাগালাম মেন দরজার দিকে। দরজা খুলে দেখলাম আজকেও চিঠি। আশেপাশে ভালোভাবে তাকালাম, কিন্তু না, চিঠি দেওয়ার মতো কাউকে দেখতে পেলাম না। চিঠি কি হাওয়ায় ভেসে দরজার সামনে আসে নাকি? অদ্ভুত। কিছু না ভেবে চিঠিটা নিয়ে দরজা লাগিয়ে দিলাম। দরজা লাগিয়ে আমার রুমে গিয়ে ব্যাগে চিঠিটা রাখলাম, কারণ মা কখনো আমার ব্যাগ চেক করে না, তাই এটাই একটা সুরক্ষিত জায়গা চিঠি রাখার জন্যে। রুম থেকে বেরিয়ে রান্নাঘরে গিয়ে আবারও কাজে লেগে পড়লাম। বাসায় 2টা ছোট আলু আছে আর একটা ডিম আছে। হঠাৎ হিদের ফোনে দেখা কয়েকটা রেসিপি মনে পড়ে গেল। বিদেশিরা একটা ডিমকে কত বড় করে ভাজে, তার মাঝে আলু ছাড়াও কিছু সবজিও দেখা যায়। আমি সেই নাম না জানা রেসিপিটা ট্রাই করলাম। ডিম, আলু, পেঁয়াজ সহ আরও কিছু সবজি দিলাম যা বাসায় ছিল। ব্যাস হয়ে গেল। এখন খেতে কেমন হয়েছে কে জানে। আমি কোনো কিছু না ভেবে একটু চিড়ে মুখে পুরলাম টেস্ট করার জন্য।
থু করে মুখ থেকে ফেলে দিলাম। প্রচণ্ড ঝাল আর লবণ কম হয়েছে। এ তো পুরো অখাদ্য। ধুর, কেন এমন পাকামো করতে গেলাম? এখন তো আমার সবজি সহ ডিমটাও খোয়া গেল। এখন ভাজি টাজি বানানোর মতো কিছুই ঘরে নেই। হতাশ হয়ে রুটিগুলো ভাজতে লাগলাম। সেই অখাদ্য ফেলে দিয়েছি আমি। রুটি ভাজা শেষে হঠাৎ করে মনে পড়ে গেল, আমি তো কাল রিক্সা ভাড়া দিয়ে বাসায় আসিনি। নিহান ভাইয়া পৌঁছে দেয় আমার রিক্সা ভাড়া বেঁচে গিয়েছিল 50 টাকার মতো। আমি রুটিগুলোকে ঢেকে রুমের দিকে দৌড় লাগালাম। রুমে গিয়ে ব্যাগ হাতড়ে দেখি 50 টাকার একটা নোট আর সাথে 2 পয়সা। আমার মন আনন্দে নেচে উঠল। এই টাকাটা দিয়ে হোটেল থেকে ভাজি, ডিম আর চা আনতে পারবো ভেবেই বাসার কাপড় চেঞ্জ করে বাইরে যাওয়ার জন্য চটজলদি রেডি হয়ে গেলাম। এতক্ষণে 7টার বেশি বেজে গেছে, তাই আমি নিশ্চিত হোটেলগুলো খুলেছে। গলায় ওড়না পেঁচিয়ে এই 54 টাকার হিসাব করতে করতে মেন দরজা খুললাম। খুলতেই আমি অবাক হয়ে গেলাম। দরজার সামনে দেখি বড় একটা বক্স। আমি হাঁটু গেড়ে বসে বক্সটা পর্যবেক্ষণ করলাম। হাত দিতে কিছুটা গরম গরম অনুভব হলো। চটজলদি বক্সটা নিয়ে ভেতরে চলে আসলাম। তখনই মা বড় হাঁ দিতে দিতে লিভিং রুমে আসলো। নাফি, এত বড় বক্স আসলো কোথা থেকে? মা এই বড় বক্স দেখতে পেয়ে তার চোখের ঘুম উড়ে গেল। ধপাধপ পা ফেলে আমার দিকে চলে আসলো। আমি বোকার মতো তাকালাম মায়ের দিকে, যার উত্তর আমি জানি না। মা কথা না বাড়িয়ে বক্সটির টেপগুলো খুলতে শুরু করলো। খুলে দেখলো অনেকগুলো আলাদা আলাদা রঙের প্লাস্টিকের বক্স। আমি হাঁ করে তাকালাম। তবে বক্সগুলোর উপর একটা চিরকুট আছে। মা সেটা হাতে নিয়ে পড়তে লাগলো কিছুটা শব্দ করে। চিরকুটে লেখা, ভাবি, আজ আপনারা নাকি বাসা চেঞ্জ করবেন, তার জন্য কাজের ফাঁকে ফাঁকে তো আর রান্নাই করতে পারবেন না, তাই আজ সারাদিনের জন্য খাবার পাঠিয়ে দিলাম, সাবধানে যাবেন আপনারা। এগুলো হিদের মা মানে আন্টি পাঠিয়েছে, সেটা বেশ বুঝতে পারলাম। মা তো চরম খুশি হলো, সেটা ওনার মুখ থেকেই বোঝা যাচ্ছে। আমি অবাক হলাম একটা বিষয়ে, আমরা বাসা পাল্টাবো, কিন্তু কেন? মাকে অবাক হয়ে বললাম, মা আমরা বাসা কেন বদলাবো? বাড়ির দেয়ালগুলো লক্ষ্য করেছিস? আমরা ফার্নিচার বদলিয়ে পুরো বাড়িও রং করাবো। এসবের মাঝে কি করে আমরা এখানে থাকতে পারবো? তাই আমরা আজই বাসা চেঞ্জ করব। যেদিন এই বাড়ি পুরো নতুনের চকচক করবে, সেদিনই আমরা আবার ফিরব। মায়ের মুখে বিজয়ের হাসি। সে আমাকে এসব বলতে বলতে খাবারের বক্সগুলো নামাচ্ছে। তাহলে আমরা কোথায় থাকবো? বাড়ির কাজ করার পরে কি করে আমরা ভাড়া বাসায় থাকবো? তোর বাবার ধানমন্ডিতে একটা ফ্ল্যাট ছিল, মনে আছে? আরে হ্যাঁ, ভুলেই তো গেছিলাম। যখন বাবা ছিল তখন তো আমরা সেখানেই থাকতাম, পরেই বাড়িতে এসেছি। হ্যাঁ, এটা তোর দাদা দাদুর বাড়ি ছিল। তোর বাবা এই বাড়ির কাজ ধরতে চেয়েও ধরার সময় পায়নি। এখন আমরা না হয় তার অপূর্ণ কাজটা করি। বলেই মা চুপ করে গেলেন। মায়ের আচরণে ভালোই বোঝা যায় যে মা এখনও ভালোবাসেন বাবাকে। ভালোবাসারই কথা, তাদের তো লাভ ম্যারেজ ছিল। কিন্তু বাবা যে কেন মাকে একা একা ফেলে চলে গেল এটাই বুঝতে পারছি না। কিন্তু আন্টি জানলো কি করে বাসা চেঞ্জ করার কথা? ঘুমানোর আগে কথা বলেছিলাম, সেই সুবাদে উনি জেনেছেন। আমি কিছু বলতে যাব এমন সময় কলিং বেল বাজলো। আমি উঠে দরজা খুলে দেখলাম নিবিড় ভাইয়া। আরে নিবিড় ভাইয়া যে! মা বললো আজ নাকি তোরা বাসা চেঞ্জ করবি, তাই আমাকে পাঠিয়ে দিল তোদের হেল্প করতে। বাহ, বেশ করেছো বাবা। আসো আসো, ভেতরে আসো। নাফি, যা চা করে আন। চায়ের কথা বলতেই আমার মনে পড়লো আমি চা কিনতে বের হচ্ছিলাম। নিবিড় ভাইয়া ভেতরে এসে বসলো। আমি মাকে চা আনার ব্যাপারটা বলে রান্নাঘরে আসলাম ফ্লাক্স নিতে। ফ্লাক্স নিয়ে এলাকার একটা টঙে আসলাম। রাস্তাতেই টিউশনির বাচ্চার মাকে ফোন করে জানিয়ে দিলাম পড়াতে যেতে পারবো না, আর ভার্সিটিও যাওয়া হবে না এই বাসা বদলানোর চক্করে। টং থেকে চা নিয়ে বাসায় ফিরে আসলাম। বেশি সকাল হবার ফলে তেমন মানুষজন এখনও আশেপাশে দেখা যাচ্ছে না। বাসায় এসে নিবিড় ভাইকে চা দিয়ে মাকে বললাম, আমরা কি ফার্নিচারও নিয়ে যাব? না, সেই ফ্ল্যাটে আগে থেকেই ফার্নিচার আছে। তুই গিয়ে জিনিয়াকে ডাক আর জলদি জলদি জরুরি জিনিসপত্র গুছানো শুরু কর। আমি মাথা নাড়িয়ে জিনিয়ার রুমে চলে আসলাম। ম্যাডাম জি কি সুখের ঘুম ঘুমাচ্ছে। জিনিয়াকে টেনে টেনে ঘুম থেকে উঠালাম। হুট করেই গত রাতে ওই হিটলারের টানাটানি মাথায় এলো। সাথে সাথে মেজাজ গরম হয়ে গেল। বুঝি না কাজের সময় হিটলার মাথার মধ্যে ঘুরঘুর করে কেন, আজীব। নিয়ান চোখ ডলতে ডলতে নিচে নামলো।
খাবার টেবিলে সবাইকে দেখলো, নিবিড়কে দেখলো না। এতে নিহানের ভ্রুজোড়া কিঞ্চিত কুঁচকে গেল। মা, নিবিড় কই? নাফিহাদের আজ বাসা চেঞ্জ করবে, তাই নিবিড়কে পাঠিয়ে দিয়েছি সাহায্য করতে। 3 জন মেয়ে কতই বা সব সামলাতে পারবে। নিহানের চোখ মুখ কেমন করে উঠল। তারপর ছটপট খেয়ে নিহান উপরে চলে গেল। নিহানের এহেম কাণ্ডে সবাই হাঁ করে তাকিয়ে রয়। নিহানের বাবা চোখে চশমা ঠিক করতে করতে বলে, কি হলো ছেলেটার? তোমার ছেলের কখন কি হয় তা বোঝা দায়। আম্মু, আমি যাই নাফুর কাছে? না, তুই কাল ভার্সিটি যাসনি, আজ কোনো রকম মিস দিতে পারবি না, চোখ গরম করে বলল নিহানের মা। তাহলে নিবিড় ভাইয়াকে পাঠালে কেন? ভাইয়া তো পরীক্ষা চলছে। মুখ গোমড়া করে বলল নাহিদা। কারণ নিবিড়ের পরের পরীক্ষা আসতে আরো 5 দিন বাকি। এত কথা না বলে চুপচাপ খা। নিহান সবুজ টি শার্টের উপর কালো জ্যাকেট পরলো, চুলগুলো হাত দিয়ে ঠিক করতে করতে বেরিয়ে গেল। কেউ আর সেদিকে নজর না দিয়ে নিজেদের খাওয়ায় মনোযোগ দিল। নিজের বাড়িকে বিদায় দিয়ে মেন দরজায় বড় একটা তালা ঝুলালাম। কেন জানি না খুব বেশি কষ্ট লাগছে এই প্রিয় বাসা থেকে অন্য কোথাও গিয়ে থাকতে। তালা ঝুলিয়ে পিছিয়ে ফিরতেই ধ্রম করে কারোর সাথে ধাক্কা খেলাম। তার বুক থেকে মাথা উঠিয়ে উপরে তাকালাম। নিহান ভাই, ওনার দিকে হা করে তাকিয়ে আছে। আজ কি সুন্দর লাগছে তাকে। সবুজ টি শার্ট, এক হাতে কালো জ্যাকেটটা ঝুলিয়ে রেখেছে। কয়েকটা চুল তার কপালে লেপ্টে আছে। সূর্যের আলো তার মুখে এসে পড়ছে, যার কারণে তার ফর্সা মুখটা কেমন লাল হয়ে চিকচিক করছে। বিন্দু বিন্দু ঘাম তার কপালের কোনা বেয়ে গড়িয়ে যাচ্ছে। কেন জানি না তার সেই খোঁচা খোঁচা দাড়িতে ঢেকে রাখা গালটায় স্পর্শ করার তীব্র ইচ্ছা অনুভব হলো। নিহান ভাইয়ের দিকে হাঁ করে তাকিয়ে থাকায় নিহান ভাইয়া হাতে তুড়ি বাজিয়ে আমার ধ্যান ভাঙালো। আমি চোখ নামিয়ে বলি, আপনি এখানে কেন? নিবিড় কল করেছে, বলেছে নিবিড় তোমার মা আর বোনকে সহ বাকি জিনিসপত্র নিয়ে ফ্ল্যাটের দিকে চলে গেছে, তাই জন্য আমি তোমাকে ড্রপ করে দিয়ে আসি। আমি হাঁ হয়ে নিহান ভাইয়ার দিকে তাকালাম। যেই নিহান ভাই সারাক্ষণ মিটিং, প্রেস, রাজনীতি এসব নিয়ে বেঁচে থাকে, সে কিনা আসছে আমাকে সামান্য ড্রপ করার জন্যে। সত্যি অবাক করার বিষয়। আর সবচেয়ে বড় কথা, এতদিন আমাকে তুই করে বলতো, আর আজ সে আমাকে তুমি করে বলছে। আর কত ঝটকা খাবো খোদা। হে আল্লাহ, দড়ি ফেলো, আমি উঠে যাই। এত ঝটকা হজম হচ্ছে না। আবার কোথায় হারিয়ে গেলি? আপনি আমাকে তুমি করে বললেন যে? কেন বললে কোন মহাভারত অশুদ্ধ হয়ে যায়? নিহান ভাইয়ার স্বাভাবিক ভঙ্গি। আমি ভেঙচি কাটলাম। এই হিটলার কোনো কালে সোজাভাবে কোনো কথা বলবে না, সারা জীবন কথাকে জিলাপির মতো পেঁচাবে। অসহ্য। কেন বললে কোন মহাভারত অশুদ্ধ হয়ে যায়? কি এখানে দাঁড়িয়ে থাকবি নাকি যাবি? তোমার তো ফালতু টাইম নেই আমার এখানে দাঁড়িয়ে থাকার। তাড়াতাড়ি চল, নয়তো কান ধরে টেনে নিয়ে যাব। আরে যাচ্ছি বলেই হাঁটা শুরু করলাম। নিহান ভাই আমার পিছন পিছন আসছে। এইভাবে ভাব দেখলে বাঁচি না। আমি বুঝি তাকে বলেছি আমাকে নিয়ে যেতে? নিজে এসে আবার আমাকে ব্যস্ততা দেখায়, ঢং। কার্টুন বক্সগুলো ভাঁজ করছি আমি আর নিবিড় ভাইয়া। নিবিড় ভাইয়া বারবার মাথা চুলকাচ্ছে, তা আমি ভালোভাবেই লক্ষ্য করছি। আমি মুখ টিপে হেসে চলেছি। একসময় কার্টুন ভাঁজ করতে করতে আমার হাসির বেগও বেড়ে গেল। মা আর জিনিয়া অন্য রুমেই কাজ করছে বিধায় তারা আমার হাসি শুনতে পেল না। নিবিড় ভাই আমার মাথায় এক চাপড় মেরে বলে, হাসি থামা ফাজিল মেয়ে, তোরা কে বলছিল বারান্দায় যেতে? হ্যাঁ, ভাগ্যিস গিয়েছিলাম, না গেলে তো তোমার কান ধরে উঠবস করাটা দেখতে পারতাম না। বলেই আমার কিটকিটে হেসে দিলাম। যাক, ভালোই হলো, হবু ভাবি তোমাকে সেই রকম টাইট দিয়েছে। আবারও হেসে বললাম, তুই জানছিস ভালো কথা, জিনিয়া যেন না জানে এই মেয়ের মুখ পাতলা, একসময় দেখা যাবে রাস্তায় রাস্তায় আমার ইজ্জত হরণ করে বেড়াবে। মলিন সুরে বলে ওঠে নিবিড় ভাই। আমি অনেক কষ্টে হাসি থামালাম নিবিড় ভাইয়ের রিকোয়েস্টে। তারপর আর কি, হাসিতে আমি আবারও কাজে মনোযোগ দিলাম। নিহান ভাইয়া আমাকে সেই সকালে দিয়ে গিয়েছে ফ্ল্যাটে। এখন বিকাল। ফ্ল্যাটটা 4 তলায়, 2টা বেডরুম, একটা লিভিং রুম, একটা ডাইনিং রুম, একটা কিচেন, 2টা বাথরুম। এক রুমের সাথে অ্যাটাচড বাথরুম আর 2 রুমে ব্যালকনি আছে। তবে আমার চয়েস করা রুমের বারান্দাটা একটু বেশি বড়। 2 রুম হওয়ার কারণে আমি আর জিনিয়া এক রুমে থাকবো। আমাদের ফার্নিচার আগে এই বাসায় থাকায় পুরো সকাল ফার্নিচারে ধুলোবালি সহ পুরো ফ্ল্যাট ঝাড়ু দেওয়া থেকে শুরু করে মোছামুছি সব করেছি। দুপুরের খাবার খেয়ে 20 মিনিটের মতো রেস্ট নিয়ে আবারও কাজে গিয়েছিলাম। এখন শেষ বিকেল,
কিছুক্ষণ পর মাগরিবের আজান দিবে। জিনিয়া আমাদের রুমে কাপড় গুছাচ্ছে আর মাও নিজের ঘরে তার জামা কাপড় আলমারিতে রাখছে। আর এদিকে আমি আর নিবিড় ভাইয়া জিনিসপত্র আনার কার্টুনগুলো বোটে রাখছি। সব গুছানোর কাজ শেষ হলো রাত 8টায়। কাজ শেষে নিবিড় ভাইয়া চলে যায়। মা অনেকবার তাকে খেয়ে যেতে বলেছিল, কিন্তু ভাইয়া না খেয়ে চলে যায়। আজ ক্লান্তি ভালোভাবে আমাকে ঝেঁকে ধরেছে। কোনো রকমই খাবার খেয়ে রুমে এসে বিছানায় ধপ করে শুয়ে পড়লাম। জিনিয়াও কিছুক্ষণ পর এসে আমার পাশেই শুয়ে পড়ল। এখন থেকে 2 বোন একই ঘরে থাকব। যখনই গভীর ঘুমে তলিয়ে যাব তখনই জিনিয়ার কথা কানে এলো। আপু, আজ কি ওই প্রহর কোনো চিঠি পাঠায়নি? আমি চোখ না খুলে ঘুমের ঘরে জবাব দিলাম, উনি মরে গেলেও মিস করবে বলে মনে হয় না, আর আজও তার ব্যতিক্রম হয়নি। এখন থেকে চিন্তা নেই, ওই প্রহর আমার ঠিকানা জানবে না। বলেই ঘুমিয়ে পড়লাম। আর না ঘুমিয়ে থাকা সম্ভব হচ্ছিল না আমার জন্যে। পরের দিন 7:50 আমার ঘুম ভাঙল। কিছুক্ষণ আলসামি করে শুয়ে থাকতে আমার মাথায় এলো 8টার টিউশনির কথা। লাফ দিয়ে দৌড় লাগালাম ওয়াশরুমের দিকে ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে জামা পরে ওড়না কোনো রকমে গলায় পেঁচিয়ে দৌড় লাগালাম ব্যাগ কাঁধে নিয়ে। ডাইনিং টেবিল পেরিয়ে যেতেই মা খাবারের জন্য ডাকলেও আমি বাইরে থেকে খেয়ে নিব বলে বেরিয়ে পড়লাম। কিন্তু অবাক করার কাণ্ড হলো, দরজার বাইরে সেই একই চিঠি। চোখ দুটো রসগোল্লার মতো করে চিঠিটার দিকে তাকালাম। হুট করে টিউশনের কথা মনে আসতেই চিঠিটা হাতে নিয়ে দৌড়ে সিঁড়ি দিয়ে নামতে শুরু করলাম। বাসার সামনে একটা রিক্সা থাকাতে আমাকে আর হাঁটতে হলো না। রিক্সাতে উঠে প্রায় 10 মিনিট পর তাহিরাদের বাসায় পৌঁছালাম। প্রায় 15 মিনিট লেট করে ফেলেছি। একটা লম্বা দীর্ঘশ্বাস নিয়ে কলিং বেল চাপলাম। কয়েক সেকেন্ড পরে তাহিরার মা দরজা খুললেন হাসি মুখে। আমিও উত্তরে একটা হাসি দিয়ে ভেতরে ঢুকলাম। দেরি করার জন্য কেমন যেন অপরাধ বোধ লাগছে আমার মাঝে। লিভিং রুমে বসতে দেখলাম তাহিরা তার নাইট ড্রেস পরে চোখ কসলাতে কসলাতে নিজের রুম থেকে বেরিয়ে ওয়াশরুমের দিকে যাচ্ছে। সে এখনো খেয়াল করেনি আমাকে। তাহিরার মা ট্রেতে করে নাস্তা আনতে আনতে বলে, ভালো করেছো, আজ কিছুটা দেরি করে এসেছো। তাহিরাকে সে কখন থেকে ডেকে চলেছি, মেয়ে আমার মাত্র উঠলো। আমি উত্তরে কি বলবো বুঝলাম না, তবে একটা স্বস্তির নিঃশ্বাস ভেতর থেকে বেরিয়ে আসলো। তাহিরা এবার ক্লাস 3তে পড়ে। তাহিরার মা খুবই ভালো একজন মানুষ, অন্যান্যদের মতো খিটখিটে টাইপের না। উনি খুব অল্প সময় মানুষদের সাথে মিশে যান। কিছুক্ষণ পর তাহিরা আসলো, তাকে পড়াতে শুরু করি। তাহিরাকে পড়ানো শেষে আমি বাসার দিকে রওনা দিলাম। রাস্তা দিয়ে ধীরে পায়ে হাঁটছি। হঠাৎ দূরে খেয়াল গেল নিহান ভাইয়ার দিকে। উনি আমার থেকে অনেকটা দূরে, রাস্তার অপর পাশে রাস্তার গরিব মানুষদের সাথে হেসে হেসে কথা বলছে আর দান করছে। ওনার পেছনে ওনার বডিগার্ড সহ আরও অনেকে দেখা যাচ্ছে। তাকে দূর থেকে অনেকেই দেখছে, আবার তার এইসব মুহূর্তকে দূর থেকে অনেকে ক্যামেরাবন্দি করছে। নিশ্চয়ই সোশ্যাল মিডিয়া এসব ছবি আপলোড করবে আর ওনার মহত্ব নিয়ে প্রশংসায় পা পিছলে পড়বে। হ্যাঁ, ঠং দেখলে বাঁচি না ভাই। ইনি যে কী জিনিস সেটা আমি আর ওনার পরিবার ছাড়া কেউ ভালো জানে না। ওনার বাবা মা স্বয়ং ওনার সাথে উঁচু গলায় কথা বলতে পারে না। এর নানা রেকর্ড আমি জানি। তবে উনি ঘরে বাইরে সমানভাবে রাগী। উনি মিনিটে মিনিটে গিরগিটির মতো নিজের রূপ বদলান। এর মনে কখন কি চলে বোঝা দেয়। আমি বেশি কিছু না ভেবে একটা রিক্সা করে বাসায় চলে আসলাম। বাসায় এসে আরও খেয়ে নিলাম, কারণ তাহিরার মায়ের দেওয়ার নাস্তায় আমার পেট পুরোপুরি ভরেনি। খেয়ে কিছুক্ষণ নিজের রুমে রেস্ট করলাম। জিনিয়ে গেছে তার বান্ধবীদের বাসায় কিছু নোট কালেক্ট করতে। আমি হিতকে কল দিলাম আজকের ক্লাসের সময় জানার জন্যে। এই ভার্সিটিও অদ্ভুত, এর নির্দিষ্ট কোনো সময় নেই ক্লাসের, তাই আগে থেকে জেনে নিলাম। ক্লাসের সময় জানার সময়ও জানলাম হিদ আমাকে পিক করে নিয়ে যাবে। এটা নাকি নিহান ভাইয়ের আদেশ। আমি বুঝি না, এই নিহান ভাই নিজের বোনের সাথে আমাকে সবসময় টানবে কেন? কিসের এত অধিকার তার? আশ্চর্য। না করতে চেয়েও পারলাম না হিটলারের কারণে। হিদকে দিয়ে আমাকে থ্রেড দিয়েছে হিটলার। এই থ্রেড অনুযায়ী না চললে নিশ্চিত আমার ইজ্জত সব যাবে। একটা শুকনো ঢোক গিলে টেবিলের সামনে গিয়ে আজকের ক্লাস রুটিন অনুযায়ী বই ব্যাগে ভরতে শুরু করলাম। ব্যাগ ঘাটাতে ওই প্রহরের আজকের এবং কালকের চিঠিগুলো নজরে পড়ল। চিঠিগুলোর কথা উঠতে মনে পড়ে গেল আজকের চিঠির কথা। এই প্রহর জানলো কি করে আমার বর্তমান ঠিকানা? এই প্রহর কি আমাকে চিনে নাকি আমার উপর নজরদারির ব্যবস্থা করেছে? মুহূর্তেই মেজাজ চরম লেভেলের খারাপ হয়ে গেল। এই অচেনা ছেলেটার সাহস কি করে হয় আমার উপর নজর রাখার? আচ্ছা, এই চিঠিগুলো এবং এই প্রহরের কথা কি নিহান ভাইয়াকে জানাবো? নিহান ভাই একজন বড় পলিটিশিয়ান, সে নিশ্চয়ই প্রহরকে গলির চিপা থেকে হলেও বের করতে পারবে। ওনাকে কি একবার এর বিষয়ে বলবো? হঠাৎ মনে পড়ে গেল সেই বীভৎস খুনের কথা।
মুহূর্তে কেঁপে উঠলাম। আমার জন্য যদি নিহান ভাইয়ের কোনো ক্ষতি করে ফেলে এই প্রহর, ধুর, আমি বা কী ভাবছি। এই প্রহর তো নিহান ভাইয়ের ধারে কাছেও যান না। নিহান ভাই অত্যন্ত মেধাবী এবং শক্তিশালী। নিহান ভাইয়ের কাছে তো এই প্রহর হাতের মোয়া। আর আমি কিনা ভাবছি ওই প্রহর দ্বারা নিহান ভাইয়ের ক্ষতি হবে। আমি আসলেই মাথা মোটা। এখন তাহলে অবশ্যই বলবো নিহান ভাইয়াকে আমিও দেখে ছাড়বো এই প্রহরের খেল কারে কয়। ভেবেই আনন্দের সাথে বই গুছাতে লাগলাম। হুট করে মুখটা প্যাঁচার মতো করে ফেললাম। এই নিহান ভাইয়া তো এগুলো দেখলে বা শুনলে আমাকে উঠতে বসতে কথা শোনাবে, এই এক টপিক দিয়ে নানাভাবে খোঁচাবে। সব সহ্য করতে পারি, কিন্তু এই নিহান ভাইয়ের কথাবার্তা আমার গায়ে বিষের মতো লাগে। বুঝলাম নিহান ভাইয়াকে চাইলেও জানাতে পারবো না, বিপদ আমার সব দিক দিয়ে। অবশেষে সময় মতো হিদ আমায় পিক করে নিয়ে গেল ভার্সিটিতে। ক্লাসে বসে একটা চ্যাপ্টার মনোযোগ দিয়ে পড়ছিলাম, হুট করেই কিছু মেয়ের কথোপকথন কানে ভেসে এলো। ওহ, দেখেছিস ফেসবুকে আজকেও নিহানের ছবি আপলোড করা হয়েছে। উফ, কি মনোমুগ্ধকর হাসি, দেখলে যেন জ্ঞান হারিয়ে ফেলি। এত সুন্দর কেন এই নিহান? সে কি জানে সে আমাদের স্বপ্নের রাজকুমার? ঠিক বলেছিস, কিন্তু ওনার বোন আমাদের ক্লাসে থাকা সত্ত্বেও আমাদের লাইন করিয়ে দেয় না। মুখ গোমরা করে বলল অপর মেয়েটি। মেয়েগুলোর কথাগুলো আমার কেন যেন বেশ রাগ হলো। হাতের কাগজটা শক্ত করে মুষ্টিবদ্ধ করে ফেললাম। হিদ আসতেই হিদকে নিয়ে ক্লাসের বাইরে চলে আসলাম। কেন জানি না ক্লাসে একদম অসহ্য লাগছে আমার। বাইরে আমি আর হিদ কথা বলছি, এমন সময় দূর থেকে এক সিনিয়র ভাই বলে উঠল, এই যে লম্বা চুলালি সুন্দরী, এদিকে আসো। আমি ঘুরেও তাকালাম না ছেলেটার দিকে। মেজাজটা গরম হয়ে আছে, এতে আবার অন্য কোথাও খেয়াল নেই। ক্লাসের বেল বাজতেই আমরা আবার ক্লাসে চলে আসলাম। পরের দিন প্রতিদিনের মতো আজও একটা চিঠি পেলাম ওই বিষাদের। কিছুটা বিরক্তি নিয়ে না চাইতেও আজ চিঠিটা করলাম। চিঠিতে লেখা, ভালোবেসে সখী নিভৃত যতনে আমার নামটি লিখো তোমারও মনেরও মন্দিরে। নাফি, ভালো আছো তুমি? উপরের গানটি তোমার জন্য গেয়েছি আমি। জানো, নিশ্চয়ই এটা একটা রবীন্দ্রসঙ্গীত। জানো, মাঝে মধ্যে মনে হয় রবীন্দ্রনাথ কবি তার এই ভালোবাসার গানগুলো তোমাকে এবং আমাকে উৎসর্গ করে লিখত। বুঝো, আমার অনুভূতির সাথে তার লেখা এই গানগুলো কতটা মেলে। আচ্ছা নাফিজান, আদৌ কি তাই? আর হ্যাঁ, এলোকেশি, তোমার সেই দীর্ঘ কেশ ছেড়ে ভুলেও বাড়ির বাইরে পা রাখবে না। তোমার এই দীর্ঘ স্নিগ্ধময়ী কেশের মাঝে শুধু আমি হারাতে চাই। তোমার এই কেশ দেখার অধিকারও শুধুমাত্র আমার। মনে রেখো, কথা শুনবে, বুঝলে? না হলে সেদিনের মতো আবারও কারো না কারো মৃত্যু ঘটবে। তুমি তো জানোই তোমার এই প্রিয় এই বিষাদময় প্রহর তোমাকে কতটা চায়। যাই হোক, আজ অনেক কিছুই বলে ফেলেছি। আজ এই অবধি আমার কলম থামলো। সাবধানে থাকবে আমার নাফিজান। ইতি, তোমার বিষাদময় প্রহর। চিঠিটা পড়ে প্রথমে বিরক্ত হলেও শেষের দিকে ভয়ে চোখ মুখ কুঁচকে ফেললাম আমি। সেদিনের কথা বেশ মনে আছে আমার। হঠাৎই মনে পড়ে গেল গতকালের ছেলেগুলো লম্বা চুলালি সুন্দরী বলা কথাটা। আজ ভার্সিটিতে সবার মুখে একটা কথাই শুনলাম, কিছু সিনিয়রকে নাকি নিহান ভাই এক একটাকে মেরে হসপিটালের বেডে ফেলে রেখেছে মেয়েদের সম্মান না দেওয়ার কারণে। এই কথায় আমি বিষম খেলাম। নিহান ভাই এদের মারবে কেন? এটা তো ভার্সিটির ব্যাপার। মাথাটা কি পুরাই গেছেও না? আশ্চর্য। হুট করে মাথায় এলো গতকালের ছেলেগুলোর কথা, যেগুলো আমাকে লম্বা চুলালি সুন্দরী বলেছিল। তখন তো আমার সাথে হিদও ছিল। এর মানে কি সেই ছেলেগুলোকে মেরেছে নিহান ভাইয়া? আর হিদি কি নিহান ভাইয়ের কানে এসব লাগিয়েছে? মুহূর্তেই মেজাজটা গরম হয়ে গেল। আজ একবার হিদ আসুক, তারপর ওকে মজা বুঝাচ্ছি। শিউলিতলায় দাঁড়িয়ে এসব ভেবে চলেছি, অমনি দূর থেকে হিদকে দেখতে পেলাম। কিন্তু অবাক করার বিষয়, হিদ আমার দিকে না এসে অন্যদিকে যাচ্ছে। আমি কয়েক পা এগুলেই পেছন থেকে কেউ আমার মুখ চেপে ধরে একটা ফাঁকা ক্লাসে নিয়ে এলো। আমার তো জান যায় অবস্থা। কে আবার আমাকে এদিকে নিয়ে এসেছে? আমার কোনো ক্ষতি করবে না তো? ভাবতেই আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে। আপ্রাণ চেষ্টা করছি এই অচেনা মানুষটার থেকে নিজেকে ছাড়ানোর। 1 মিনিট, কেমন পরিচিত পারফিউমের ঘ্রাণ পাচ্ছি। লোকটা আমার মুখ থেকে হাত সরাতে আমি জলদি পিছে ফিরে 2 পা পিছিয়ে গেলাম। লোকটার মুখ দেখা যাচ্ছে না, কারণ সে একটা কালো মাস্ক আর মাথায় একটা কালো ক্যাপ পরেছে। গায়ের রং তার বাদামি, চোখ দেখে চিনতে অসুবিধা হলো না যে এটা নিহান ভাইয়া। আমি সরে আসতেই উনি তার মাস্ক খুলে প্যান্টের পকেটে পুরল। ক্যাপটা খুলে বাম সাইডের বেঞ্চিতে রেখে চুলগুলো হালকা পেছনের দিকে নিল।
এসব ফিল্মি স্টাইলে যে ওনার মধ্যে কই থেকে আসে বুঝি না বাপু। কিছুটা অপ্রস্তুত ভঙ্গিতে বলে উঠলাম, নিহান ভাই, আপনি ভার্সিটিতে আর আমাকে ফাঁকা ক্লাসে নিয়ে আসার মানে কি? মুহূর্তেই নিহান ভাইয়ের কপালে রক ফুটে উঠল। সে ধপাধপ আমার দিকে এগিয়ে আসছে। আমি পালাতে নিতেই ওনার এক হাত দিয়ে এমন জোরে মুখ চেপে ধরল যে ব্যথায় চোখের কোণে পানি জমা হলো। নিহান ভাই কিছুটা রাগী স্বরে বলে ওঠে, তোরে আমি এতবার করে বললাম মাথায় কাপড় দিয়ে বাসা থেকে বের হবে, কানে শুনতে পাস না? তোর এইসব ঢলাঢুলির জন্যই তো ছেলেরা তোকে উল্টাপাল্টা কিছু বলার সুযোগ ছাড়ে না। খুব ভাল লাগে না এসব শুনতে? ব্যথায় আমার গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। তার উপর যেভাবে ধরেছে মনে হচ্ছে আমার দুই গালের একদম হাড্ডি গুঁড়া হয়ে যাচ্ছে। ভাইয়া আরও জোরে চেপে ধরে চিল্লিয়ে বলে, কি হলো? চুপ কেন, কথা বল। নিহান ভাইয়া চেঁচানোতে ভয় আমার আত্মা কেঁপে উঠল। আমার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। আমার চোখের জল দেখে ভাইয়া আমাকে ছেড়ে কিছুটা দূরে সরে দাঁড়ালো। এক হাত চুলের মাঝে ডুবে আরেক হাত কোমরে রেখে উনি রাগ কন্ট্রোল করার ব্যর্থ চেষ্টা করে যাচ্ছেন। সফল হতে না পেরে আয়া করে এক চেয়ারে জোরে লাথি মারতেই সে চেয়ার ছিটকে গিয়ে কিছু অংশ ভেঙে গেল। ভাইয়ার এমন ভয়ঙ্কর রূপ দেখে আমার কান্নার শব্দ বেড়ে গেল। আমার কান্নার শব্দ শুনতে পেয়ে উনি আবারও তেড়ে আসলো আমার দিকে এবং ধমক দিয়ে বলে, চুপ, একদম চুপ, একদম ন্যাকা কান্না করবি না। তোর কান্না দেখে আমার গা দ্বিগুণ হারে জ্বলে ওঠে। এই 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 শুনিসনি কল? এই শুনিসনি কি বললাম? কান্না থামা। ভাইয়ার ধমকে আমি একদম চুপ হয়ে গেলাম। আমার দিকে তাকিয়ে আবার বলে, ফের যদি দেখি ঢং করতে তোরে ওইসব ছেলেগুলোর সাথে আছাড় মারবো। এই নিহানকে জিনিস তোরে ভালো করে বুঝাই দিব। বলেই ক্যাপ্টেনই ক্লাসরুম থেকে বেরিয়ে গেল। আমি কিছুক্ষণ ক্লাসে থেকে চোখ মুখ ভালো করে মুছে ক্লাস থেকে বেরিয়ে গেলাম। আজ আর ক্লাসে যেতে মন সায় দিল না, তাই কাঁধে থাকা ব্যাগটা নিয়ে তৎক্ষণাৎ বেরিয়ে গেলাম। মাঠে যেতেই দেখলাম পার্কিং লটে নিহান ভাইয়া নিজের গাড়ির ড্রাইভিং সিটে বসে কার নিয়ে চলে যাচ্ছে। মন খারাপ মুহূর্তে রাগে রূপান্তরিত হলো। বজ্জাত ইতর খচ্চর নেতা, তোর সাহস কম না? এতক্ষণ আমাকে ধমকিয়েছিস কেন রে? আমি কি তোর টাকায় খাই নাকি পড়ি যে তোর কথা মতো চলবো? আমার লাইফ, আমার ফ্রিডম। বান্দর পোলা, নিশ্চয়ই কালকের কথায় শালিহিদ এই বান্দরের কানে লাগাইছে, এই জন্যে আজ আমার এই নাজেহাল হলো। তোরা দুই ভাই বোনই এক, তোদের মাঝে কোনো তফাৎ নেই। একটার পারে ধমকাইতে আরেকটার পারে কথা লাগাইতে, যত সব। এসব ভেবেই ভার্সিটি থেকে কিছুটা দূরের একটা পার্কে আনমনে হেঁটে চলেছি। জায়গাটা বেশ লাগে আমার কাছে। এখানকার পরিবেশ এবং প্রকৃতি সম্পূর্ণ ভিন্ন রকম। পুরো জায়গাটার মাটিতে কার্পেটের মতো সবুজ ঘাস আর গাছগাছালি। মাঝে মাঝে দু একটা বসার জন্য বেঞ্চিও রয়েছে। ভার্সিটির অনেক স্টুডেন্ট ভার্সিটি মিস দিয়ে এখানে প্রেম করে। আজও কিছু কাপল দেখতে পাচ্ছি। হাঁটতে হাঁটতে হুট করে এক গাছের শেকড়ের সাথে হোঁচট খেয়ে পড়ে গেলাম। পায়ে ব্যথা পেতেই চোখ মুখ কুচকে ফেললাম। হুট করে মিয়াও শুনলাম। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।